দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার প্রভাবে দেশের বাজারে ফুটওয়্যার ব্যবসা কমে গেছে ৮০ থেকে ৯০ ভাগ। রপ্তানিতে মন্দা কাটাতে সময় লাগবে আরও ১ বছর। পেঁয়াজের দর নিয়ন্ত্রণে রাখতে রেকর্ড আমদানির কথা জানালেন বাণিজ্যমন্ত্রী। ৫% শুল্ক কমানোর ইঙ্গিত। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে ২০ বছরের প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ। প্রতি বছর কাজের সুযোগ হবে ৪.৫ লাখ মানুষের। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনায় ধস নেমেছে জুতার ব্যবসায়। এপ্রিল থেকে জুন এই ৩ মাসে জুতার বেচাকেনা নেমে আসে ১০ ভাগেরও নিচে। ব্যবসা হয়নি ২ ঈদ মৌসুমেও। শুধু স্থানীয় বাজারই নয়, কমেছে রপ্তানিও। তবে করোনা পরিস্থিতি উন্নতির সাথে সাথে কিছুটা বেড়েছে বেচাকেনা, যদিও সেটি স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। সাদাত হোসেনের রিপোর্ট। করোনায় ২ মাস ছিল বন্ধ, এরপর বেচাকেনা শুরু হয়েছে ঠিকই, কিন্তু তা স্বাভাবিক সময়ের ধারে কাছেও নেই। এমনকি ঈদেও ব্যবসা হয়নি ওরিয়ন শুজের গুলশানের এই শোরুমে। শোরুম ম্যানেজারের দাবি, প্রতি বছর রোজার ঈদে ১ কোটি টাকার জুতা বিক্রি করেন তিনি, অথচ এবার তা ১০ লাখও ছাড়ায়নি। ধরতে পারেননি কোরবানির ঈদের ব্যবসাও। বিশাল টার্গেট ছিল আর কি, ঈদ ফেস্টিভ্যাল বিজনেস যেটা বলা হয়, তো পুরো বছর একটা টার্গেট থাকে, তো ওই বিজনেসটা আমাদের খুবই খারাপ হয়েছে। ঈদের প্রোডাক্টগুলো আমরা অনেক আগের থেকে অর্ডার করা থাকে আর কি, হ্যাঁ, এগুলো আমাদের গোডাউনে মজুদ থাকে, তো আমাদের প্রিপারেশনটা ওইরকমই ছিল, বাট আমরা ওরকম কাস্টমার পাইনি আর কি। এখনও আমাদের অনেক স্টক রয়ে গেছে। দেশের আরেক জনপ্রিয় ব্র্যান্ড বাটার বিক্রিতেও ধস নামিয়েছে করোনা। প্রতিষ্ঠানটির দেয়া তথ্য মতে মাসে গড়ে ২৫ লাখ জোড়া জুতা বিক্রি করে তারা দেশের বাজারে। মার্চ এপ্রিলে সে বিক্রি নেমে আসে ৪৫ ভাগে। পরের ২ মাস তা আরও কমেছে, ব্যবসা হয়েছে ২০ ভাগেরও কম। একই অবস্থা এপেক্স, বে এম্পোরিয়াম, লেদারেক্স, ক্রিসেন্ট সহ নামিদামি সব ফুটওয়্যার কোম্পানির। নগদ ছাড়সহ বিভিন্ন অফার দিয়েও খুব একটা ক্রেতা টানতে পারছে না শোরুমগুলোতে। Retail was very bad and very poorly performed. কোরবানির ঈদে কিছু বিক্রি হয়েছে, আমাদের যে ইয়ারলি টার্গেট ছিল তার 50% হয়েছে। তো ওইটা দিয়ে ধরেন মোটামুটি বেতন এমনি এগুলো কাভার করে, কিন্তু ঠিক কষ্ট কাভার করবে না। শুধু স্থানীয় বাজারই নয়, জুতার ব্যবসা কমেছে আন্তর্জাতিক বাজারেও। দেশে বর্তমানে ১৬৫টি প্রতিষ্ঠান জুতা প্রস্তুত করে, এর মধ্যে ৬০টির ব্যবসা আছে বিদেশে। হিসেব বলছে জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে চামড়াজাত জুতা রপ্তানি কমেছে ৪.৪৬ ভাগ। রপ্তানির পরিমাণ ছিল $২৮ কোটি। কোভিড এর আগে আমার যে ক্যাপাসিটি তার আমি এখন 70% অথবা কোনো সময় 60% আমি ইউটিলাইজ করছি। তার মানে 30-40% আমার কম আছে। এখন এটা পিক করাটা আমরা চিন্তা করছি, পিক করবো। ওরা বলছে চাইনিজ নিউ ইয়ারের পরে বোঝা যাবে আর কত, কারণ কিছু কিছু জায়গায় সেকেন্ড ওয়েভ হয়েছে। এখন আমেরিকাতেও কাস্টমাররা অত ওপেন বাইংটা সেরকম শুরু করে নাই, ইলেকশন আছে। সেই জন্য আমাদের যে ব্র্যান্ডরা ওরা খুবই কশাসলি অর্ডার দিচ্ছে। 2021 এর ফোরকাস্টটা আমরা এখনো পুরোপুরি পাইনি, যে 2021 এর বাইং ফোরকাস্টটা কি, কারণ এটা ডিপেন্ডিং করছে দ্য মার্কেটের রেসপন্সটা কতটা তাড়াতাড়ি ফেরত আসে। শুধু জুতাই নয়, সময়টা মোটেও ভালো যাচ্ছে না চামড়া ও চামড়াজাত অন্য সব পণ্যের রপ্তানিতেও। হিসেব বলছে গেল অর্থ বছরে এই খাত থেকে রপ্তানি আয় হয়েছে $৩২ কোটি, যা আগের অর্থ বছরের চেয়ে ২২ ভাগ কম। সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের ফুটওয়্যার শিল্পে করোনার প্রভাব কতটা পড়েছে এবং সেক্ষেত্রে করোনা যখন কমছে তখন সেক্ষেত্রে পুনরুদ্ধারের পথটি কতটা সংকুল এবং কতটা ফিরে এসছে, সেই বিষয়ে আমরা জানবো অ্যাপেক্সের প্রধান নির্বাহী সৈয়দ নাসিম মঞ্জুরের কাছ থেকে। সৈয়দ নাসিম মঞ্জুর আমাদের সাথে যোগ দিচ্ছেন। সৈয়দ নাসিম মঞ্জুর, আপনাকে বিজনেস রিপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এখন যখন করোনা কমছে, আমরা দেখছি করোনা কমছে এবং ইকোনমি অনেকটাই খুলে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের রিকভারির সাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। কোভিড-19 প্যান্ডেমিকটা যখন শুরু হলো মার্চ মাসের মাঝামাঝি, এবং তার পরবর্তীতে যখন ৬৬ দিন আমরা জেনারেল হলিডের মধ্যে ছিলাম, সেটাই কিন্তু ছিল দুর্ভাগ্যবশত আমাদের রিটেল শিল্প, শুধুমাত্র পাদুকা শিল্প না, রিটেল শিল্পের জন্য সবচেয়ে গুরুতর সময় বাংলাদেশে। আমাদের নিজস্ব ব্যবসাতে আমরা দেখেছি যে পুরো ৬৬ দিনের মধ্যে আমরা বেশিরভাগ দিনই বন্ধ ছিলাম। পরবর্তীতে যখন দোকানগুলো খোলা হলো, আমরা যত স্বাস্থ্যবিধি মেনে খুললাম, সেখানেও কিন্তু কাস্টমারের আগমন
অনেক অনেক কম। এই মুহূর্তে যে যখন আমরা ইকোনমি খুলে দিয়েছি পুরোপুরিভাবে, তখনও খুব একটা ক্রেতাদের সমাগম দেখা যাচ্ছে না আপনাদের আউটলেটগুলোতে। না, আগের মতো তো অবশ্যই না, কিন্তু এখানে কিছু আসার কারণ আছে। দুটো কারণ আমি দেখি। একটা হচ্ছে যে ক্রেতার হয়তোবা আগমন, যেটাকে আমরা ফুটফল বা ট্রাফিক বলি, সেটা কম হলেও কিন্তু কনভার্সন রেট, অর্থাৎ তারা যখন আসছেন তারা কিন্তু ক্রয় করছে। আমরা যদি প্রি কোভিড এর সাথে কম্পেয়ার করি, অর্থাৎ যদি 2019-এর একই সময় এবং 2020-এর একই সময় কম্পেয়ার করি, আমাদের সেল 50%-এর বেশি কম, -50%। আমরা দেখেছি মার্কেটে যারা অন্যান্য অর্গানাইজড রিটেলার, তাদের পাবলিশড অ্যাকাউন্টস থেকে আমরা দেখেছি যে 2019-20-এর লাস্ট কোয়ার্টার, অর্থাৎ এপ্রিল মে জুনে 85% পর্যন্ত কম সেল রেকর্ড করা হয়েছে একটা কোয়ার্টারে, এপ্রিল মে জুন মাসে। সেখানে জুলাই মাসে ডেফিনেটলি একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। জুলাই মাসে আপনি জানেন দ্বিতীয় একটা ঈদ ছিল, এবং সেখানে কিছু পেন্ট আপ ডিমান্ড, অর্থাৎ মানুষের হয়তো বা শপিং করার দরকার ছিল, তারা এসছেন। কিন্তু গত বছরের তুলনায় কিন্তু আমরা এখনো নেগেটিভ, আমরা এখনো মাইনাস পজিশনে এসেছি। জুনের তুলনায় জুলাই বেটার, কিন্তু গত বছরের তুলনায় আমরা কিন্তু এখনো -40 to 50%, ডিপেন্ডিং অন কোন ব্র্যান্ডের সাথে আপনি কথা বলেন। সো আপনার ট্রাফিক কমেছে, ব্যবসা কমেছে। আন্তর্জাতিক বাজারের দিকে তাকাতে চাই, সেটি হচ্ছে যে এপেক্স ফুটওয়্যার তো বড় আকারের একটি রপ্তানি কারক লেদার ফুটওয়্যারের ক্ষেত্রে। তো এই লেদার ফুটওয়্যার এক্সপোর্টের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ বাংলাদেশ থেকে যে এক্সপোর্ট, সেটি কিন্তু বেশ বড় আকারের ফল দেখতে পাচ্ছি, বেশ কিছুদিন ধরেই ফল ছিল। তো কোভিডের কারণে এই ফলটি কত বড় হয়েছে? আমাদের ফুটওয়্যার ইন্ডাস্ট্রির কিন্তু এক্সপোর্টের হ্রাস হওয়ার যে প্রবণতা, এটা কিন্তু কোভিডের আগেই 2019 সালে শুরু হয়েছে। আমরা যদি ওয়ার্ল্ড ফুটওয়্যার রিপোর্ট কোট করি, 2019 সালে কিন্তু আমাদের ফুটওয়্যার এক্সপোর্টের গ্রোথ রেট কমে 0.6% ছিল। এটা কিন্তু গ্লোবাল রেট। সেটা বিগত 10 বছরে যেটা হার ছিল 2.2%, অর্থাৎ 2.2 থেকে 0.6%। এটা একটা প্রধান কারণ ছিল যে আর্থিক মন্দা, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে। এটার পরে যখন কোভিড শুরু হলো চায়নাতে প্রথম অবস্থায়, তখন একটা সাপ্লাই চেইনের উপর একটা বিশাল একটা আঘাত আসলো। এবং আপনি জানেন যে অনেক জুতো বানানোর উপকরণ, কম্পোনেন্টস আমরা চায়না থেকে ইম্পোর্ট করি। সেখান থেকে আমরা আমাদের সাপ্লাই চেইনের একটা ডিসরাপশন দেখা শুরু করলাম জানুয়ারি, অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মার্চ মাসে। আমরা বাংলাদেশের যদি তথ্য দেখি, সেখানে মার্চ মাস থেকেই কিন্তু এটা শুরু করেছে বিশালভাবে হ্রাস পেতে। এপ্রিল মাসে তো 0, মে মাসে এটা বলতে গেলে অলমোস্ট নাথিং, জুন মাসে আস্তে আস্তে রিকভারি শুরু হয়েছে, জুলাই মাসে এখন আবার আমরা একটা রিকভারি পথে আছি। কিন্তু রিকভারির লেভেলটা কি রকম? রিকভারি লেভেল এখনো অর্ধেক। মানে আমরা যদি প্রি কোভিড লেভেলের কথা বলি, -50%, গত বছরের তুলনায়ও কিন্তু আমরা প্রায় -40%-এ আছি। এবং এটার একটা প্রধান কারণ, যেটা আপনাকে আমরা এটা ইন্টারনেটেও ঘাটলে একটু পাবো। আমি যদি কয়েকটা ব্র্যান্ড নেমের কথা বলি, এটা হয়তো বুঝতে সুবিধা হবে। আডিডাসের সেল কমেছে সেকেন্ড কোয়ার্টারে 34%। আডিডাস হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দেয়ার বিগেস্ট ফুটওয়্যার কোম্পানি এন্ড ব্র্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড। আমেরিকাতে একা তাদের ব্যবসা কমেছে 37%। তাদের কিন্তু ই কমার্স ব্যবসা বেড়েছে 93%, কিন্তু তাদের ওভারঅল টোটাল ব্যবসা বেড়েছে 34%। এটা আমার মনে হয় বোঝা খুব দরকার। মানে আমি অনেক সময় দেখি যে সবাই বলে, ও ই কমার্সে তো সেল বেড়েছে, তার মানে তো ব্যবসা ভালো। ই কমার্স কিন্তু এখন একটা ইনসিগনিফিকেন্ট পোর্শন অফ টোটাল সেল। আডিডাস 93% ই কমার্স সেল গ্রো করে কিন্তু -34%। সারা পৃথিবীতে যেখানে ডিমান্ড ফল করেছে, সেখানে এক্সপোর্ট যে হঠাৎ করে চাঙ্গা হয়ে যাবে, এটা আমি মনে করি আশা করা হয়তো বা খুব একটা বাস্তবতা হচ্ছে না। বিজনেস এক্সপিরিয়েন্স কি বলছে যে কত সময় লাগতে পারে আপনাদের প্রি কোভিড পিরিয়ডের মতো এক্সপোর্ট ফিগারে যেতে? আমি মনে করি না যে এটা আগামী মার্চ মাসের আগে এটা কোনো রকমের আগে প্রি কোভিডে পৌঁছানো সম্ভব। এটা একটা প্রধান কারণ হচ্ছে যে ইউরোপ এবং আমেরিকাতে আপনার কোভিডটা ভীষণ প্রকট ভাবে আঘাত দেয়। সেটা হচ্ছে মান্থ অফ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত। সেই জন্য তাদের কিন্তু এই 2020 সালের অলরেডি স্প্রিং সামারের স্টকটা ওদের দোকানে মজুদ আছে, বিক্রিটা হয়নি, অথবা বিক্রি করতে পারলেও তাদেরকে অনেক সেলে বিক্রি করতে হয়েছে। সেই জন্য তাদের যেহেতু বেশি স্টক আছে, তারা 2021-এর জন্য বেশি পরিমাণে কিনতে পারবে না, তাদের সেই বাজেটটা ফ্রি হবে না। সো আগামী যে স্প্রিং সামার সিজন, যেটা আমরা প্রোডাকশন করব সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে প্রায় ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত, সেখানে আমি মনে করি না যে খুব একটা কোয়ান্টিটি ইমপ্রুভ করবে। এক্সপোর্ট কোয়ান্টিটি ইনফ্যাক্ট আরো কমতে পারে। কিন্তু তার পরের যে সিজনটা, যেটা আমরা মনে করি অটোম উইন্টার 2021, যেটা প্রোডাকশন হবে মার্চ মাসের মাঝামাঝি থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত,
সেখানে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে একটা রিকভারি হওয়ার সম্ভাবনা এখনো আছে, যদি, এবং এটা বিশাল একটা যদি দ্বিতীয় কোনো কোভিড এর প্যান্ডেমিক ইউরোপ এবং আমেরিকাতে এই উইন্টারে না হয়। ধন্যবাদ নাসিম মঞ্জুর ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বাজার স্বাভাবিক রাখতে এবছর রেকর্ড সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানিতে ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এজন্য প্রয়োজনে পেঁয়াজ আমদানিতে ৫% শুল্ক কমানোর কথাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। টিসিবি খোলা বাজারে বিক্রি শুরু করবে। এবার বিগ ওই ইম্পোর্ট মানে সর্বকালের রেকর্ড আমরা ব্রেক করেই এবার সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ইম্পোর্ট করব। তো আমরা ফুল মনিটর করছি। গতবার ভারত বন্ধ করে দেওয়ার কারণে আমরা নতুন মার্কেট থেকে ইম্পোর্ট করতে শিখেছি। টার্কি, ইজিপ্ট, এইসব কান্ট্রিগুলো থেকে, নিউজিল্যান্ড, এইসব দেশ থেকে পেঁয়াজ গতবার আসার কারণে এবারও আমাদের লোকজনের কানেকশন ভালো আছে। অলরেডি আমরা টার্কি থেকে ইম্পোর্টের জন্য টেন্ডার দিয়েছি। 2021 থেকে 2041 সাল পর্যন্ত প্রতিটি উপজেলায় বছরে 1000 জনের কর্মসংস্থান নিশ্চিত করবে সরকার। সেই হিসেবে প্রতি বছর দেশে 4.5 লাখ মানুষের কাজের সুযোগ তৈরি হবে। এজন্য মানব সম্পদ উন্নয়নে ব্যয় বাড়াবে সরকার। তাই 2041 সাল নাগাদ শিক্ষা ও প্রশিক্ষণ খাতে জিডিপির 4 ভাগ হারে ব্যয় বাড়ানো হবে, যেটি এই খাতের বর্তমান ব্যয়ের দ্বিগুণ। বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041 এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার সাধারণ অর্থনীতি বিভাগের বৈঠকে যেটি উপস্থাপন করা হয়। করোনার প্রভাবে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেশে। প্রতি 100 জনে 29 জনই এখন দরিদ্র সীমার নিচে বাস করছে। আগামী 10 বছরে দারিদ্র্যের এই হারকে 7 ভাগে নামিয়ে আনতে চায় সরকার। 2041 সাল নাগাদ যেটিকে 3 ভাগেরও নিচে নামিয়ে আনা হবে। প্রেক্ষিত পরিকল্পনা 2021-2041-এ এমনই লক্ষ্য নির্ধারণ করেছে পরিকল্পনা কমিশন, যেটি অর্জনে মানব সম্পদ উন্নয়ন ও নতুন কর্মসংস্থান তৈরি করা হবে দেশে। দরিদ্র গোষ্ঠীকে মানব প্রযুক্তি রূপান্তরের জন্য তাদের শিক্ষার ব্যাপক অ্যাক্সেস দিতে হবে। সেজন্য বলছি 12 বছর পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক এবং কম্পালসারি করা। আরেকটা হলো তাদেরকে প্রচুর সুযোগ এখন সরকার দিচ্ছে, এটা যেমন বই দিচ্ছে, আমরা স্কলারশিপ দিচ্ছি দরিদ্রের জন্য, স্কুল ফিডিং আছে কোনো, এটাকে ব্যাপক করা। মানে এটাকে আমরা মিন করছি দরিদ্র জনগোষ্ঠী হিউম্যান ডেভেলপমেন্ট তৈরি করার জন্য যা দরকার সেটা বেশি গুরুত্ব দিতে হবে। প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী 2041 সাল নাগাদ জিডিপির প্রায় 47 ভাগ হারে বিনিয়োগ হবে দেশে। রপ্তানি প্রবৃদ্ধি হবে শতকরা 11 ভাগ। রাজস্ব আয় হবে জিডিপির 24 ভাগেরও বেশি। সব মিলিয়ে জিডিপির প্রবৃদ্ধি পৌঁছবে 9.9 ভাগে, যার 62 ভাগ অর্থাৎ বড় অংশই আসবে সেবা খাত থেকে, আর শিল্প থেকে আসবে 33 ভাগ। প্রেক্ষিত পরিকল্পনার লক্ষ্য অর্জনে ব্যবসার পরিবেশ সহজীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়েছে। ইজ অফ ডুইং বিজনেস এই জায়গাটাতে আমরা আমরা পিছিয়ে আছি। আমরা 176 ছিলাম, এখন আমরা 168-তে এসেছি। কিন্তু ছোটখাটো কিছু ম্যানুভারিং করলে আমরা হয়তো 130-30-এর দিকে নিয়ে যাবো। কাজ করার যে পরিবেশ গত 10-11 বছরে অর্জিত হয়েছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সার্বিক বিবেচনায় এই পরিবেশটা যদি সুরক্ষিত থাকে আমাদের উত্তরণ ঘটবে। প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী 2041 সাল নাগাদ দেশে মাথাপিছু আয় $12,500 ছাড়াবে, বর্তমানে যেটি $2,000 কিছু বেশি। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসসিএক্স 39 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5011-তে। মোট লেনদেন হয়েছে 1024 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 190টির, কমেছে 117টির দর, আর অপরিবর্তিত রয়েছে 49টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাই, যা আগের দিনের চেয়ে 0.7% বেড়ে 5000 মার্ক ক্রস করে। ইনভেস্টার্সের মধ্যে সেক্টর ওয়াইজ ব্যাংকস প্রি বিহেভিয়ার দেখতে পাই ডিউ টু দি গ্র্যাজুয়াল ইম্প্রুভমেন্ট ইন দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ আওয়ার কান্ট্রি। Turnover dominate করে pharmaceuticals and chemical sector at 22%, followed by engineering and insurance sector at 10.93 and 8.41% respectively. এবং আজকের হাইয়েস্ট পারফর্মার্সের মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো and প্রভাতী ইন্স্যুরেন্স এক্সেট্রা স্টকস। চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণায় শঙ্কা বাড়ছে চীনে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানগুলোর মাঝে।
প্রতিষ্ঠানগুলো বলছে দুই দেশের বাণিজ্য উত্তেজনায় স্বাভাবিক ব্যবসা করাই কঠিন হয়ে উঠেছে। কঠিন হয়ে পড়েছে কর্মী ধরে রাখা নিয়ে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ চলছে 2 বছরেরও বেশি সময় ধরে। এর মাঝে সংকট সমাধানে গেল বছরের নভেম্বরে বাণিজ্য চুক্তি করলেও ট্রাম্প প্রশাসনের একের পর এক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান নিষিদ্ধের ঘোষণায় তা প্রায় ভেস্তে যেতে বসেছে। এখানেই শেষ নয়, সবশেষ চীনের সাথে সব ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে চীনে ব্যবসা করা মার্কিন প্রতিষ্ঠানগুলোর মধ্যে, যারা চীনে করা বিনিয়োগ নিয়ে শঙ্কায় পড়েছেন। It's not domestic competition. It's not the regulatory environment. The number one was geopolitical tensions, U.S.-China. So that's a big concern to our members. ট্রাম্পের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন এখনও মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা না দিলেও মার্কিন ব্যবসায়ীরা বলছে দেশটিতে ব্যবসা পরিচালনা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। Over 30% said that the U.S.-China tension is leading to difficulty in retaining staff. And what we take away from that is this Beijing-Washington dialogue. They need to work this out because it's having an impact on business performance here. এমন পরিস্থিতিতে চীন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান করতে পারবে বলে মনে করেন দেশটির আমেরিকান চেম্বার অফ কমার্স। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।